পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে সম্পর্ক এগিয়ে নিতে বাংলাদেশ ও ভারতের ঐক্যমত, দুদেশের মন্ত্রী উপদেষ্টার বৈঠক। জনগণের সরকার ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়, মন্তব্য তারেক রহমানের। অর্থনৈতিক মুক্তির জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান। এবং বেতন ভাতা বৃদ্ধির দাবিতে গাজীপুরে সোমবারও বিক্ষোভ করেছে পোশাক শ্রমিকরা। চরম ভোগান্তিতে অফিসগামী কর্মস্থলে ছুটে চলা মানুষ। স্বাগত এশিয়া নিউজে, সাথে আছি আমি সঞ্জিদা হক। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বাংলাদেশ ও ভারত পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার উপর একমত হয়েছে। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের সঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ওই বৈঠকে দুই নিকট প্রতিবেশী দেশের মধ্যে এই বিষয়ে আলোচনা হয়েছে। আজ মঙ্গলবার সকালে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এ তথ্য জানিয়েছে। নিউ ইয়র্কের স্থানীয় সময় অনুযায়ী সোমবার সন্ধ্যায় তৌহিদ হোসেনের সঙ্গে এস জয়শঙ্করের বৈঠকটি অনুষ্ঠিত হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক্সে বলা হয়েছে, বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জাতিসংঘ সাধারণ পরিষদের বৈঠকের ফাঁকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করেন। এ সময় তারা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে আজই নিউ ইয়র্ক পৌঁছাবেন। প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটাই তার প্রথম বিদেশ সফর। এই সফর ঘিরে নিউ ইয়র্কের গত 16 বছরের দৃশ্যপট এবার বদলে যাচ্ছে। অন্তর্বর্তী সরকার প্রধানকে স্বাগত জানাতে প্রস্তুতি নিয়েছে বিএনপি। অপরদিকে বিক্ষোভের প্রস্তুতি নিচ্ছে আওয়ামী লীগ। মাহে আলম জেমসকে সাথে নিয়ে যুক্তরাষ্ট্র থেকে আরও জানাচ্ছেন বাতেন বিপ্লব। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের আগমন উপলক্ষে প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র জাতীয়তাবাদী দলের নেতাকর্মীরা। এর মধ্যে বিএনপির নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকন যুক্তরাষ্ট্রে এসে পৌঁছেছেন। তাকে স্বাগত জানাতে জন এফ কেনেডি বিমানবন্দরে জড়ো হন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এ সময় তারা ডক্টর ইউনূসকে আতিথেয়তা দেওয়ার জন্য নানা ধরনের আলোচনায় অংশ নেন। বিমানবন্দরে নেমে গণমাধ্যমের সাথে কথা বলেন আনোয়ার হোসেন খোকন। তিনি বলেন, ডক্টর ইউনূসের এই সফরকে কেন্দ্র করে সব ধরনের সহযোগিতা করবে বিএনপি। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে দায়িত্বভার গ্রহণ করার পর এটাই তার যুক্তরাষ্ট্রে প্রথম সফর। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল 18 কোটি ছাত্র জনতার আন্দোলনের ফসল, সেই ফসলকে কোনো অবস্থাতে ভুলুণ্ঠিত হতে দেওয়া যাবে না। আগামী 27 সেপ্টেম্বর সকাল 10 ঘটিকায় ইউনাইটেড নেশনসের সামনে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে ডক্টর মোহাম্মদ ইউনূসকে স্বাগত জানানোর জন্য আমাদের দল নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছে এবং যেখানেই আওয়ামী লীগ সেখানেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল অবস্থান করবে। পাশাপাশি যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সে বিষয়ে তৎপর রয়েছে বিএনপি নেতাকর্মীরা। আমাদের কেন্দ্র থেকে নির্দেশনা দেওয়া হয়েছে, আজকে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর ইউনূস এখানে আগমন করবে, আমরা ওনাকে স্বাগত জানাবো। আওয়ামী লীগের সমস্ত চ্যালেঞ্জ আমরা আগের থেকেও নিছি, এখনো নিব এবং আগামী দিনে বাংলাদেশে একটি সুষ্ঠু সরকার যতদিন পর্যন্ত গঠন না হবে, গণতান্ত্রিক সরকার, আমাদের আন্দোলন অব্যাহত থাকবে। ঘৃণিত সরকারের চেলাবালা যারা নাকি চুর বাটপার নিউ ইয়র্ক শহরে আছে, তাদের বিরুদ্ধে আমাদের প্রতিরোধ চলবে। যেখানে থাকবো সেখানেই প্রতিবাদ গড়ে তুলবো ইনশাল্লাহ। বাংলাদেশ পুনর্গঠন করার জন্য সর্বাত্মকভাবে আমরা তার যে বক্তব্য দিয়েছেন সেটা পুঙ্খানুপুঙ্খানু অক্ষর অক্ষর আমরা। আমাদের প্রধান উপদেষ্টা আসছেন, বাংলাদেশের যে দ্বিতীয় মুক্তিযুদ্ধের মাধ্যমে যে অর্জিত গণতন্ত্র, সেই গণতন্ত্রের সুফল হিসেবে আমরা আজকে স্বাধীন হিসেবে মনে করছি। 4 দিনের এই সফরে 27 সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ দেবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। পাশাপাশি বেশ কয়েকটি দ্বিপাক্ষিক বৈঠকেও অংশ নেবেন তিনি। বাতেন বিপ্লব, এশিয়ান টেলিভিশন,
যুক্তরাষ্ট্র। ছাত্র জনতার আন্দোলনে আহতদের চীনে নেওয়ার প্রয়োজন হলে সে ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশে আসা চীনের 10 সদস্যের বিশেষজ্ঞ চিকিৎসক দল। সোমবার সকালে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট পরিদর্শন শেষে চীনা চিকিৎসক দল সাংবাদিকদের এ তথ্য জানায়। জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল পরিদর্শনে যান চীনের বিশেষজ্ঞ চিকিৎসক দলটি। চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে ভর্তি 42 জন রোগীর শারীরিক অবস্থার খোঁজখবর নেন তারা। এ সময় চিকিৎসক দলটি আহতদের চিকিৎসার সুযোগ সুবিধার বিষয়েও তথ্য নেন। আহতদের কাউকে দেশের বাইরে নিতে হলে তার প্রস্তুতিও রয়েছে তাদের। দেশের উন্নয়ন ও অগ্রগতির জন্য জনগণের নির্বাচিত সরকারের প্রয়োজন বলে জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সোমবার কিশোরগঞ্জে বিএনপির জনসমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে কথা বলেন তিনি। এ সময় তিনি রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার পাশাপাশি দেশের অর্থনৈতিক মুক্তির জন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। তারেক রহমান কিশোরগঞ্জ প্রতিনিধি হাফিজুর রহমান সুমনের পাঠানো তথ্য ও ছবিতে কাউসার আহমেদের রিপোর্টে বিস্তারিত। স্বৈরাচার বিরোধী ছাত্র জনতার গণ আন্দোলনে শহীদ ও ক্ষতিগ্রস্ত পরিবারকে সহযোগিতা করতে এবং তাদের পাশে থাকতে বিএনপির পক্ষ থেকে কিশোরগঞ্জে অনুষ্ঠিত হয় গণসমাবেশ। এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় তিনি বলেন, জনগণের নির্বাচিত সরকার ছাড়া দেশের উন্নয়ন অগ্রগতি সম্ভব নয়। এজন্য দরকার ভোটের মাধ্যমে নির্বাচিত জনগণের সরকার। ইনশাআল্লাহ জনগণের সমর্থন নিয়ে আগামীতে সরকার গঠন করতে সক্ষম হলে বাংলাদেশের মানুষের প্রত্যাশার যেই বাংলাদেশ, সেই প্রত্যাশার বাংলাদেশ গড়ে তোলার কাজ করবে। বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্যই জুলাই বিপ্লবে অসংখ্য ছাত্র জনতা শহীদ হয়েছে। তাদের কাঙ্ক্ষিত স্বপ্ন বাস্তবায়িত করতে বিএনপি কাজ করবে বলে জানান তিনি। জনগণের রাজনৈতিক যে প্রত্যাশা, জনগণের রাজনৈতিক যে অধিকার, যার জন্য বাংলাদেশের মানুষ বিগত 17 বছর ধরে সংগ্রাম করছে, সেই অধিকার যাতে সঠিকভাবে প্রতিষ্ঠিত হয় তার জন্য তারা পদক্ষেপ গ্রহণ করবে। আগামীতে ক্ষমতায় গেলে দেশের প্রত্যেক পরিবারকে খাদ্য সহযোগিতা হিসেবে ফ্যামিলি কার্ড দেওয়া হবে বলে জানান তারেক রহমান। প্রত্যেকটি পরিবারের জন্য, মানুষ নয় পরিবার হিসাবে আমরা বাংলাদেশে কতগুলো পরিবার আছে সেই পরিবারগুলোকে আমরা নির্দিষ্ট করব এবং প্রতি পরিবারকে আমরা রাষ্ট্রের পক্ষ থেকে একটি ফ্যামিলি কার্ড দিব। কাউসার আহমেদ, কার্ড, এশিয়ান টেলিভিশন। এক ব্যবসায়ীকে তুলে নিয়ে ডিবি অফিসে 10 দিন ধরে নির্যাতন করার ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে প্রথমবারের মতো গুমের অভিযোগ দাখিল করা হয়েছে। অভিযোগ দাখিল করেন ভুক্তভোগী নিজেই। একই সঙ্গে আওয়ামী লীগ সরকারের সময় যত গুম হয়েছে সবগুলো ঘটনার তদন্ত চাওয়া হয়েছে ওই অভিযোগে। এদিকে সাভারের পাকিজা মোড়ে শিক্ষার্থী আসাবুল ইয়ামিনকে গুলি করে এপিসি ভ্যান থেকে ফেলে দেওয়ার ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করেছেন তার মামা। এখানে আসামি করা হয়েছে শেখ হাসিনা ও ওবায়দুল কাদের সহ 78 জনকে। বকেয়া বেতন ও ভাতা বৃদ্ধি সহ নানা দাবিতে গাজীপুরে আজও বিক্ষোভ করেছে শ্রমিকরা। এতে বন্ধ হয়ে যায় সড়কের উভয় পাশের যান চলাচল। ফলে চরম ভোগান্তিতে পড়েন অফিসগামী সহ কর্মস্থলে ছুটে চলা মানুষ। সোমবার সকালে মৌচাক এলাকায় কোকোলা ফুড কারখানার শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে বিক্ষোভ শুরু করে। এক পর্যায়ে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক বিক্ষোভ করতে গেলে তাদের সরিয়ে নেয় আইনশৃঙ্খলা বাহিনী। এছাড়া টঙ্গীতেও সিজন জেসেসে লিমিটেডের শ্রমিকেরাও বিক্ষোভ করে। তবে যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় মোতায়েন করা রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। অন্যদিকে নানা কারণে শিল্পাঞ্চল আশুলিয়ায় বন্ধ রয়েছে অর্ধশত কারখানা। শ্রমিকরা জানায়, গার্মেন্টসের মালিক পক্ষ গত 3 মাস ধরে বেতন দিচ্ছে না। বাকি রয়েছে চলতি বছরের ফেব্রুয়ারি ও মার্চ মাসের ওভারটাইমের টাকা। এছাড়া 3 বছরের ছুটির টাকাও বকেয়া। বারবার আশ্বাস দিয়েও তারা শ্রমিকদের সঙ্গে প্রতারণা করেছেন। চুরি করতে দেখে ফেলার কারণেই খুন হয়েছে নটরডেম কলেজের স্টাফ লিপিকা গোমেজ। এমনটাই জানালেন পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশনের ডিআইজি সাইদুর রহমান।
সোমবার সকালে রাজধানীর ধানমন্ডি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের পিবিআই এর প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে কথা জানান তিনি। এ সময় তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত জুয়েল এবং নজরুল এই হত্যাকাণ্ডের বর্ণনা দেন এবং স্বীকার করেন। আসামি নজরুল মাঝে মধ্যে কাজের প্রয়োজন হলে অর্থের বিনিময়ে কাজ করে দিতেন। এই হত্যার পেছনে অন্য কোনো ঘটনা আছে কিনা খুঁজে দেখা হচ্ছে বলে জানান তিনি। লিপিকা গোমেজ থাকতো, ওই বাসার ছাদ থেকে তারা একটা রশি বেঁধে ওইটা ঝুলিয়ে দেয় এবং ওই রশি দিয়ে নিচে নেমে এসে তারা স্ক্রুড্রাইভার দিয়ে খুঁচিয়ে ভেন্টিলেটরটাকে ভেঙে ফেলে। ভেন্টিলেটর দিয়েই বাসার ভিতরে ঢুকে যায় এবং দরজা খুলে দিয়ে সে তার বন্ধু জুয়েলকে ডেকে আনে। ইতিমধ্যে হয়তোবা লিপিকা কোনো কারণে জেগে গিয়েছে বা কোনো শব্দ করেছে, সুতরাং তাদের হাতে ছিল সেই রড, পানির যে পাইপ, সেই পাইপ দিয়ে তারা তার মাথায় সজোরে আঘাত করে এবং তাকে বালিশ দিয়ে চাপ দিয়ে রেখে তার মৃত্যু নিশ্চিত করে। মোহাম্মদপুরে নাসির নামে রাজমিস্ত্রি খুনের সাথে জড়িত থাকার অভিযোগে মিরাজ মোল্লা নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার সকালে রাজধানীর ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে কথা জানান ডিএমপির মিডিয়া মোহাম্মদ আবু তালেব। তিনি বলেন, গ্রেফতারকৃত মিরাজ মোহাম্মদপুরের অ্যালেক্স গ্রুপের সদস্য। এছাড়াও নগরবাসীর নিরাপত্তা নিশ্চিতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে বলেও জানান তিনি। এরই ধারাবাহিকতায় হত্যা মামলার আসামিসহ বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে বলে দাবি এই পুলিশ কর্মকর্তার। একটা মোটরসাইকেলে দুইজন যাত্রী ছিলেন, তাদের উপরে কিছু অজ্ঞাতনামা আসামি অতর্কিত হামলা চালায় এবং হামলা চালিয়ে একজন খুব গুরুতর জখম হয়। তাকে পরবর্তীতে হাসপাতালে প্রেরণ করা হলে রাত্রে প্রায় আপনার 2টার দিকে তিনি মারা যান। হামলার একজন আসামি মিরাজ মোল্লা তাকে গ্রেফতার করতে সক্ষম হয় এবং সে প্রাথমিকভাবে এই ঘটনার সাথে সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। গতকাল একটা পিস্তল সহ 29 রাউন্ড গুলি এবং 38 রাউন্ড শটগানের কার্তুজ উদ্ধার করেছে। এটা উদ্ধার হয়েছে গতকাল আপনার দুপুরে গুলশানের মানারাত ইউনিভার্সিটি সংলগ্ন চেকপোস্ট 10-এর পাশে। বাংলাদেশ ইসলামিক সমন্বয় পরিষদের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে গরিব দুস্থ মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। রাজধানীর জাতীয় প্রেস ক্লাব ও হাইকোর্টের সামনে সংগঠনের সভাপতি ক্যান্সার গবেষক অধ্যক্ষ ডক্টর এস.এম. সরোয়ার এ খাবার বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মাওলানা মোহাম্মদ আলমগীর, সালাউদ্দিন সোহেল, কবি হাবিবা মুরসালিন সহ অন্যান্যরা। প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ ডক্টর এস.এম. সরোয়ার বাংলাদেশ ইসলামী সমন্বয় পরিষদের প্রতিপাদ্য বিষয় ছিল আন্তর্জাতিক গুলি নিয়ে বিশ্বের সকল মুসলমান সর্বদলীয় ঐক্য গড়ে তোলার আহ্বান। বক্তব্যে তিনি নির্দলীয় নিরপেক্ষভাবে ইসলামকে সমাজে প্রতিষ্ঠিত করতে হবে বলে মন্তব্য করেন। এবারে সারা বাংলার খবর। নারায়ণগঞ্জের রূপগঞ্জের একটি ব্রিজের নিচ থেকে মানবদেহের কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। সোমবার পূর্বাচলের 10 নম্বর সেক্টরের 4 নম্বর ব্রিজের নিচ থেকে এই কঙ্কাল উদ্ধার করা হয়। সড়কের নির্মাণ কাজে নিয়োজিত নিরাপত্তা কর্মী আবু তাহের জানান, দুপুরে 4 নম্বর সেতুর উত্তর পাশে বসে বিশ্রাম করছিলেন। এ সময় মাটির বাইরে কাপড় দেখতে পেয়ে তিনি কাপড় টেনে বের করলে মানুষের মাথার খুলি দেখতে পান। এ ব্যাপারে রূপগঞ্জ থানার এসআই তহিদুজ্জামান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসে মাটি খুঁড়ে কাপড়ে মোড়ানো অবস্থায় মানবদেহের 40টি হাড়গোড় উদ্ধার করা হয়েছে। পরিচয় শনাক্তের জন্য উদ্ধার হওয়া হাড়গুলো ফরেনসিক বিভাগে পাঠানো হয়েছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। সুপ্রিয় দর্শক, আমরা এখন পড়ছি বৌরাটেক চট্টগ্রাম নগরীর নতুন ব্রিজ এলাকায় ইটবাহী ট্রাক উল্টে ভয়াবহ দুর্ঘটনায় 4 জনের মরদেহ পাওয়ার খবর পাওয়া গেছে। এতে অনেকে হতাহত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। রাত 11টা নাগাদ সেতুর উত্তর প্রান্তে গোলচত্বর এলাকায় ট্রাকটি নিয়ন্ত্রণ হারালে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মহানগর পুলিশের ট্রাফিক বিভাগের দক্ষিণ জোনের উপকমিশনার
NM নাসির উদ্দিন। তিনি বলেন, কর্ণফুলী ব্রিজ এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ইট বোঝাই ট্রাক দোকানে ঢুকে পড়ে। গাড়িটির নিয়ন্ত্রণ না থাকায় দোকানের আগে মোটরসাইকেল সহ আরও কয়েকটি গাড়ির সঙ্গে দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা উদ্ধার কাজ পরিচালনা করছেন। এখন পর্যন্ত 4 জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। আহত অনেককে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেলে ভর্তি করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে ব্যবসায়ী মোহাম্মদ বাচ্চু মিয়া হত্যাকাণ্ডের ঘটনায় তার স্ত্রী রিনা বেগমকে যাবজ্জীবন ও পরকীয়া প্রেমিক রফিকুল ইসলামকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। সোমবার জেলা ও দায়রা জজ আদালতের সিনিয়র জেলা ও দায়রা জজ শারমিন নিগার এই রায় প্রদান করেন। আদেশ প্রদানকালে স্ত্রী রিনা বেগম উপস্থিত থাকলেও তার প্রেমিক রফিকুল ইসলাম পলাতক থাকায় তার বিরুদ্ধে জেল ওয়ারেন্ট ইস্যু করে আদালত। মামলা সূত্রে জানা যায়, 2019 সালের 9 নভেম্বর নিখোঁজ হন বাচ্চু মিয়া। পরদিন 10 নভেম্বর উপজেলার দড়িকান্দি ইউনিয়ন খল্লা গ্রামের একটি কলাবাগান থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। নারায়ণগঞ্জ কেন্দ্রীয় বাস টার্মিনাল ও বন্ধন পরিবহন দখল নিয়ে বিএনপির স্থানীয় 2 গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া সংঘর্ষের ঘটনা ঘটেছে। রবিবার বাস টার্মিনালে যায় 4 দলীয় জোট সরকারের আমলে র্যাবের হাতে ক্রস ফায়ারে নিহত যুবদল নেতা মমিনুল্লাহ ডেভিডের ভাই মাহবুব উল্লাহ তপন ও শাখাওয়াত হোসেন রানার নেতৃত্বে একটি গ্রুপ। তারা যাত্রীবাহী বন্ধন বাস সহ কাউন্টার দখলে নেয়। খবর পেয়ে জেলা ছাত্র দলের সাবেক সভাপতি জাকির খানের গ্রুপের লোকজন বাস স্ট্যান্ডে গেলে তাদের বাধা দেয়। এ সময় 2 গ্রুপ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় সংঘর্ষে 10 জন আহত হয়েছে। এ ব্যাপারে নারায়ণগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম জানিয়েছেন, খবর পেয়ে যৌথ বাহিনী ঘটনাস্থল থেকে 7 জনকে আটক করেছে। পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে। চট্টগ্রামে সুলতান মাহমুদ চৌধুরীর পরিবারের নেতৃত্বে প্রিমিয়ার ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ড গঠনের দাবিতে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সুলতান মাহমুদ চৌধুরী স্মৃতি সংসদের উদ্যোগে চান্দগাঁও অনুষ্ঠিত সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সুলতান মাহমুদ চৌধুরীর ছোট ছেলে। এ সময় উপস্থিত ছিলেন সুলতান মাহমুদ চৌধুরী, স্মৃতি সংসদের সভাপতি AR চৌধুরী, সুলতান মাহমুদ চৌধুরী, স্মৃতি সংসদের উপদেষ্টা আমিরুল ইসলাম চৌধুরী, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি নেতা মঈনুল ইসলাম চৌধুরী, মহানগর জামায়াতে ইসলামীর নেতা ইউসুফ বাহার সহ আর অনেকে। দৈনিক 500 টাকা মজুরি চা শ্রমিকদের ভূমি অধিকার নিশ্চিত করার দাবিতে কর্মবিরতি করেছে সিলেটের চা শ্রমিকরা। সোমবার সকাল 9টা থেকে 11টা পর্যন্ত 2 ঘন্টা কর্মবিরতি করে সিলেটের মালনীছড়া চা বাগানের কয়েকশো শ্রমিক। এ সময় শ্রমিকরা জানান, নিম্নতম মজুরি বোর্ড ও বাংলাদেশীয় চা সংসদ কর্তৃক ঘোষিত গেজেটে 8.5 টাকা মজুরি চা শ্রমিকদের স্বার্থবিরোধী হওয়ায় তা না প্রত্যাখ্যান করা পর্যন্ত চা শ্রমিকদের কর্মবিরতি চলবে। অবিলম্বে গেজেট সংশোধন করে নতুন চুক্তি বাস্তবায়ন করতে হবে। দৈনিক মজুরি 500 টাকা দিতে হবে এবং চা শ্রমিকদের আইনগত ভূমি অধিকার নিশ্চিত করতে হবে। শেষ করব এশিয়ান নিউজ। তার আগে বিআরপি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে সম্পর্ক এগিয়ে নিতে বাংলাদেশ ও ভারতের ঐক্যমত, 2 দেশের মন্ত্রী উপদেষ্টার বৈঠক। জনগণের সরকার ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়, মন্তব্য তারেক রহমানের। অর্থনৈতিক মুক্তির জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান। এবং বেতন ভাতা বৃদ্ধির দাবিতে গাজীপুরে সোমবারও বিক্ষোভ করেছে পোশাক শ্রমিকরা। চরম ভোগান্তিতে অফিসগামী সহ কর্মস্থলে ছুটে চলা মানুষ। এশিয়া নিউজ এই পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।